নিউজ 18 বাংলায় এই মুহূর্তে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা এবং আমার সামনে আমার সহকর্মীও রয়েছে। একের পর এক আমরা প্রত্যেকেই ফেসবুক লাইভে প্রত্যেক মুহূর্তের খবর করে আপনাদেরকে আপডেট দিই। এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর এই জন্য বলছি, মানে আমি নিজে যখন খবরটা একটু আগে 10টার সময় লাইভে ছিলাম বুলেটিনে, যখন 10টার সময় আমি খবরটা পড়লাম আমিও চমকে গেলাম। কারণ আমরা দেখেছি যে এসআইআর এর হিয়ারিং এর শুনানি, মানে যখন হিয়ারিং হচ্ছে, যে শুনানিটা হচ্ছে, সেখানে অনেকের ডাক পড়ছে বিভিন্ন জেলায় এবং প্রত্যেকেই বিভিন্ন নথি নিয়ে, কেউ বার্থ সার্টিফিকেট, কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রত্যেকে বিভিন্ন নথি নিয়ে তারা যাচ্ছেন। মালদার হরিশ্চন্দ্রপুরে শুনানিতে একটা বেনজির ঘটনা। বেনজির কেন বলছি, হিয়ারিং এ বারবার ডাকা হয়েছিল, কিন্তু যাকে ডাকা হয়েছে সে বারবার নথি নিয়ে গেছে, ঠিক আছে, একজন যুবক, কিন্তু তাতেও তিনি প্রমাণ করতে পারছেন না। অগত্যা তিনি কি করলেন, তিনি দাদুর কবরের মাটি নিয়ে পৌঁছে গিয়েছেন। মানে তিনি এখানকার বাসিন্দা সেটা প্রমাণ করার জন্য মালদার হরিশ্চন্দ্রপুরের একজন যুবক তিনি দাদুর কবরের মাটি নিয়ে রীতিমতো পৌঁছে গিয়েছেন। মানে ভাবুন, একজনকে কতটা হয়রানির শিকার হতে হলে বা একজন মানুষ কতটা ভোগান্তির শিকার হলে তিনি এমন পদক্ষেপ নেন। তার দাবি, তাকে হিয়ারিং এ ডাকা হয়, একাধিকবার ডাকা হয়, তিনি বারবার বিভিন্ন নথি নিয়ে গেছেন, কিন্তু সেই নথি কোনোভাবেই গ্রাহ্য করা হয়নি কমিশনের তরফ থেকে। অর্থাৎ সেই নথিতে তিনি কোনোভাবে প্রমাণ করতে পারছেন না যে তিনি ভারতীয়। ফলে তাকে, মানে তিনি নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে চলে গেলেন। মানে বংশধর কিনা সেটা যাচাই করার জন্য কেন কবরের মাটি নিয়ে গেছেন, কারণ তিনি বলছেন তাহলে এবার ডিএনএ পরীক্ষা করা হোক। মানে যেহেতু নথি নিয়ে কোনো প্রমাণ হচ্ছে না, নথি সাবমিট করে যখন তিনি প্রমাণ করতে পারছেন না, তখন তিনি বলছেন যে তাহলে তার কোনো আমাদের কাছে উপায় নেই, তাহলে কি করতে হবে, তাহলে ডিএনএ টেস্ট করতে হবে। তাই এই যে পরিবার, অর্থাৎ যে যুবককে ডাকা হয়েছে, ভাবুন যে একটা এসআইআর এর হিয়ারিং এ, শুনানিতে কতটা হয়রানির শিকার হতে হলে, কতটা মানুষকে চূড়ান্ত দুর্ভোগ শিকার হতে হলে তখন একজন এরকম সিদ্ধান্ত নিতে পারেন যে দাদুর কবরের মাটি নিয়ে গেছেন এসআইআর হিয়ারিং এ এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে এবার ডিএনএ টেস্ট করা হোক। অর্থাৎ এসআইআর এ এবার ডিএনএর দাবি, দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে পৌঁছে গেছেন এবং মালদার এই এসআইআর শুনানিতে এই ডিএনএর দাবি নিয়ে রীতিমতো চাঞ্চল্য। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ হরিশ্চন্দ্রপুরের এই যুবক তিনি কিছুতেই প্রমাণ করতে পারছেন না। আর খুব স্বাভাবিক, যখন এই ঘটনা ঘটে, যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন একটা রাজনৈতিক চাপানোতর চলে, অর্থাৎ রাজনৈতিক তরজা চলে। তৃণমূলের তরফ থেকে কিছু বলা হয়, বিজেপির তরফ থেকে কিছু বলা হয়। যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, বিজেপি এবং কমিশনকে একেবারে তুলোধনা করে তৃণমূল, পাল্টা তৃণমূলকে আক্রমণ বিজেপি। অর্থাৎ রাজনৈতিক চাপানোতর চলে, রাজনৈতিক তুঙ্গা তর্জে, এই যে তরজা, সেই তরজা তুঙ্গে। কিন্তু এইসবের মধ্যে আমি এই জন্যই এই বিষয়টা নিয়ে লাইভে এলাম, বা এই জন্যই এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাইলাম, যে মানুষ কতটা হয়রানির শিকার হলে তাকে এরকম পদক্ষেপ নিতে হয়। আমরা বিভিন্ন জেলা থেকে, মানে রোজই, যেদিন থেকে হিয়ারিংটা শুরু হয়েছে, রোজই আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দুর্ভোগ, যে মানুষ কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছে, কতটা হয়রানির শিকার হচ্ছে, সেটা আমরা প্রত্যেক দিন তুলে ধরছি বিভিন্ন জায়গা থেকে। কোথাও ধরুন মানুষ আত্মহত্যা করছেন আতঙ্কে, কোথাও আমরা দেখেছি যে গর্ভবতী মহিলা তিনি ওই অবস্থায় পৌঁছে গিয়েছেন, কোথাও একজন অত্যন্ত বয়স্ক মহিলা তিনি ছেলের কোলে করে হিয়ারিং এর শুনানিতে গেছে। মানে দিকে দিকে এই হয়রানির ছবিটা আমরা দেখেছি। আচ্ছা, শুভ্রকান্তি দুবে তিনি আমাকে বলছেন যে আপনি কি একাই টিএমসি? শুভ্রকান্তি বাবু, প্রথমে গুড মর্নিং জানাই আপনাকে, এবং বোধহয় এই লাইভে, আমি লাইভটা করছি, মানুষের সমস্যা, কোন সমস্যায় পড়ে মানুষ এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কবরের মাটি নিয়ে পৌঁছবেন, সেইটা নিয়েই আপনাদেরকে আলোচনা করা এবং সেটারই আপডেট দেওয়া।
কিন্তু এখান থেকে কোথাও মনে হয় না যে বা আমি এমন কিছু বলেছি যেখানে আপনাকে আমাকে তকমা দিতে হবে যে আমি টিএমসি কিনা। আমরা নিউজ 18 বাংলা আমরা সর্বদাই নিরপেক্ষভাবে সেই খবর পরিবেশন করি এবং ঠিক 10টার সময় এই খবরটা নিয়ে আমি প্রথম বুলেটিনটা করি। তারপর মনে করলাম যে একবার এই খবরটা নিয়ে লাইভে আসি। শেখ রুকনউদ্দিন তিনি বলছেন ইয়েস। এনিহাউ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা দেখেছি যে গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ দেওয়া হয়েছে? যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই লিস্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে অনেককেই হিয়ারিং এ ডাকা হচ্ছে কারণ তথ্য গরমিলের অভিযোগ। কিন্তু তথ্য গরমিলটা কোথায়? তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে যে সেই লিস্ট প্রকাশ করা হোক, সেই তালিকা প্রকাশ করা হোক। কিন্তু সেই তালিকা প্রকাশ করা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলেছে। কিন্তু গতকাল আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে ধাক্কা খায় কমিশন। কেন বলছি? কারণ রাজ্যের এই যে দাবি, রাজ্যের এই দাবিতেই কিন্তু মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই লিস্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ওয়ার্ড এবং পঞ্চায়েত এলাকার যে অফিস, সেই অফিসে নথি জমা দিতে হবে এবং এর প্রাপ্তি স্বীকার করতে হবে। অর্থাৎ যে অ্যাকনলেজমেন্ট যে আমি নথি জমা দিয়েছি তার যে অ্যাকনলেজমেন্ট সেটা দিতে হবে কমিশনকে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে আমরা দেখেছিলাম যে দাবি করা হয়েছিল যে যারা বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, সে বিএলএ দেরকেও কিন্তু বিএলএরা যাতে এসআইআর হিয়ারিং এর সময় থাকে মানে সেই রুমের মধ্যে, সেটাও যেন তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল। আমরা দেখেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে কিন্তু বলা হচ্ছে যে এসআইআর শুনানিতে থাকতে পারবেন বিএলএ, এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর তার পাশাপাশি আমরা দেখেছি অনেকেই, যেমন ধরুন তারা হয়তো এই যে ডকুমেন্টস বা নথি তারা প্রপার ওয়েতে তারা সাবমিট করতে পারছে না, বা অনেকেই দেখুন শিক্ষিত মানুষও মানে যারা ধরুন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছে বা ভিন রাজ্যে যারা কাজ করেন বা একেবারে অত্যন্ত গরিব বা যারা ধরুন ডকুমেন্টস পড়ে এমনকি নিজের সইটা পর্যন্ত তারা করতে জানেন না, এরকম অনেক মানুষরা রয়েছেন। ফলে তারা বুঝতেই পারছেন না। তাদেরকে যদি বলা হয় যে আপনার মা বাবা মায়ের সাথে আপনার বয়সের ফারাক কত, বা আপনার বাবার সাথে আপনার বয়সের ফারাক কত, আপনার দাদু দিদিমার সাথে বয়সের ফারাক কত, তখন তারা ঘাবড়ে যাচ্ছেন, তারা আতঙ্কে পড়ছেন, তারা তো ফর্ম ফিল আপ করতে পারছেন না। সেই জায়গা থেকে কিন্তু অথরাইজেশন লেটার সহ বলা হয়েছে যে ভোটারের প্রতিনিধি হিসেবে থাকার একটা অনুমতি সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টকে। অর্থাৎ যিনি বিএলএ, অর্থাৎ আপনার এলাকার যিনি বিএলএ, আপনি আপনার নথি আপনার বিএলএ কে দিয়ে একটা অথরাইজড লেটার তাকে দেবেন যে হ্যাঁ আমার নথি আমি আমার বিএলএ কে দিলাম, কাগজে লিখে আমি সেখানে সই করে সাইন করে দিলাম। যেমনটা আপনাদের বলছিলাম, কেউ ধরুন সই করতে পারেন না, তাই টিপ সই দিলেন, টিপ সই দিয়ে দিলেন বিএলএ কে। আপনার বিএলএ আপনার অথরাইজ লেটার নিয়ে এবং আপনার নথি নিয়ে তিনি পৌঁছে যাবেন হিয়ারিং এবং তিনি আপনার হয়ে সেই নথি জমা দেওয়ার যে প্রসেসটা প্রক্রিয়াটা তিনি করবেন। মোহাম্মদ ইখলাস উদ্দিন তিনি লিখেছেন বিজেপি গুজরাটি পিএম দেশের মানুষকে হেনস্থা করে যাচ্ছে, নতুন নতুন নিয়ম বানিয়ে বাঙালিদের জীবনকে কষ্টের দিকে ঠেলে যাচ্ছে। আচ্ছা, রোজি খাতুন লিখেছেন গুড মর্নিং দিদি, কেমন আছেন? বলছি দিদিভাই এসআইআর আমার রাতে ঘুম কেড়ে নিয়েছে। রোজি খাতুন আপনাকে জানাচ্ছি, দেখুন এসআইআর কিন্তু আতঙ্কের বিষয় নয়, একেবারে আতঙ্ক করবেন না। কারণ আমারও পরিবারে না আমার নাম রয়েছে, মানে আমাকে হিয়ারিং এ ডাকা হয়নি কিন্তু আমারও পরিবারে কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে। ফলে সেই জায়গা থেকে হিয়ারিং এ ডাকা নোটিশ এইগুলো নিয়ে আতঙ্কের কিছু নেই। আপনার কাছে যা ডকুমেন্টস আছে আপনি আপনার ডকুমেন্টস জমা দেবেন। যদি আপনার মনে হয় যে এই সাপোর্টিভ ডকুমেন্টস আপনার কাছে নেই, আপনার এলাকার যিনি বিএলএ তার সাথে আপনি যোগাযোগ করুন, তাকে আপনার বিষয়টি জানান এবং তিনি আপনাকে সেই বিষয়ে সাহায্য করবেন। ফলে এসআইআর নিয়ে আপনাদের কাছে অনুরোধ আমার যে এসআইআর নিয়ে কোনোভাবে কিন্তু আতঙ্কের কিছু নেই, আপনারা কেউ আতঙ্ক করবেন না। অনেকেই আতঙ্কে কিন্তু হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, কারো স্ট্রোক হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় আপনাদের একটু নজর দেওয়া উচিত। কারণ আতঙ্কের কিছু নেই এখানে, তো আতঙ্কের কিছু আপনি দিচ্ছেন এবং আপনার তরফে যদি আপনার কোনো ডকুমেন্টসের অভাব হয় সেটা আপনি সেই ডকুমেন্টসও আপনি আপনার বিএলএর সঙ্গে যোগাযোগ করে বলছেন। ফলে আতঙ্ক করে অযথা অসুস্থ হবেন না এবং কোনো রকমের কোনো পদক্ষেপ অনেকে নিয়ে নিচ্ছেন সেই পদক্ষেপও নেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, ইমরান হোসেন তিনি বলছেন, নীল দাস তিনি বলছেন গুড মর্নিং ম্যাডাম, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে ইউ টু। আর পাশাপাশি ইমরান হোসেন তিনি বলছেন
বলছেন কোনো কিছু তথ্য গরমিল নেই, যাদের 2002-এর পর নাম সংশোধন হয়েছে, যাদের নাম টাইটেল আগে পিছু, বিবাহিত মেয়েদের ভোটার কার্ড হাজবেন্ড নাম আছে, এগুলোর জন্য মানুষকে হয়রানি করছে। আচ্ছা, ইমরান হোসেন তিনি বলছেন, হ্যাঁ এরকম আমরা বহু ক্ষেত্রেই দেখেছি, এই অভিযোগও এসেছে, যাদের ধরুন বিয়ের আগে এক ধরনের সারনেম ছিল এবং বিয়ের পরে সেই সারনেমটা বদলেছে, ফলে সেই ক্ষেত্রেও কিন্তু এই যে বদলটার জন্য যে হিয়ারিং এ ডাকা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত হয়রানি হতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আতঙ্ক হওয়ার কিছু নেই। এই যে ডকুমেন্টস, ধরুন আপনার বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট না থাকে, এখন তো অ্যাডমিট কার্ডও, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও তো এখন গ্রাহ্য, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু আপনারা পৌঁছে যাবেন। আমরা তো 10 ভাই বোন, আমাদের কি হবে? তাহলে আমাদের প্রত্যেকের নোটিশ এসেছে। জুম্মান মন্ডল বলছেন, আপনাদের কাছে আপনাদের যা নথি রয়েছে সেই নথি নিয়ে, জুম্মান মন্ডল আপনাকে বলছি, 10 ভাই বোন হন তাতে কোনো অসুবিধা নেই। আপনার কাছে যে নথি আছে, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে স্কুলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা আপনাদের যদি মাদ্রাসা বোর্ড থাকে, বা আপনারা যে বোর্ডে পড়াশোনা করেছেন সেই বোর্ডের নথি নিয়ে যাবেন। যা যা নথি আপনার কাছে সেই নথি নিয়ে যাবেন, এবং তারপরে আপনার বিএল এর সঙ্গে একবার যোগাযোগ করবেন, বিএলএ কে জানাবেন, সেখান থেকে বিএলএ আপনাদের মতন করে বিষয়টি ট্যাকেল করবেন। আমার মেয়েকে খুব হেনস্থা করছে, দিশান দাস লিখেছেন, দিদিভাই আমার মেয়েকে খুব হেনস্থা করছেন। দিশান দাস, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কি ধরনের হেনস্থার শিকার হচ্ছেন আপনি যদি একটু কাইন্ডলি জানান। এবং আপনাদেরকে জানাই যে আমাদের বিভিন্ন জেলায় আমাদের রিপোর্টাররা রয়েছেন, যদি আপনাদের মনে হয় যে এরকম কোনো ডকুমেন্টস জমা দিয়েছেন বা নথি জমা দেওয়ার পরও আপনাদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে, আপনারা আমাদের রিপোর্টারের সঙ্গেও যোগাযোগ করে বিষয়টি জানাতে পারেন। মীর মিনাস তিনি বলছেন, গুড মর্নিং, আমার গ্র্যান্ডফাদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, ফাদার আরপিএফ এমপ্লয়িজ, আমি নিজে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে নোটিশ পেয়েছি। আচ্ছা, হ্যাঁ এরকম আমরা বহু ক্ষেত্রে দেখেছি। দেখুন, যেমন আপনি বলছেন যে আপনার দাদু তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, বাবা আরপিএফ এর। আমরা তো দেখেছি অমর্ত্য সেন তিনি নোটিশ পেয়েছেন, আমরা দেখেছি অভিনেতা দেব তিনি নোটিশ পেয়েছেন, মানে বিশিষ্ট ব্যক্তিরাও, মানে চন্দ্রযান অভিযান মিশনের সঙ্গে যুক্ত বাঙালি তিনিও নোটিশ পেয়েছেন, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরাও নোটিশ পেয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি নেতাজির নাতির ছেলে চন্দ্র বসু তিনি পর্যন্ত নোটিশ পেয়েছেন। সব লোকের মাধ্যমিক সার্টিফিকেট নেই তো বার্থ সার্টিফিকেট নেই তো কি করবে? হ্যাঁ, এটাও এই জায়গাটাতেও কিন্তু অনেকটা বড় প্রশ্ন, যে অনেকের কাছেই তো ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই বা ধরুন বার্থ সার্টিফিকেট নেই, তারা সেক্ষেত্রে কি করবেন? আপনাদের যে সাপোর্টিভ ডকুমেন্টস রয়েছে, আমি বারবার বলছি, আপনার এলাকার যে বিএলও নয়, আপনার এলাকার যে বিএলএ, আপনার বিএলএ এর সঙ্গে প্রথমে যোগাযোগ করুন। আপনার বিএলও কে জিজ্ঞেস করুন যে আমার এই এলাকার বিএলএ কে, তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন, এবং আপনার কাছে যা যা নথি আছে তার সঙ্গে আলোচনা করুন, করে সেই নথি গিয়ে আপনি হিয়ারিং এ জমা দিন। সাহেব শেখ বলছেন, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি যে কাগজ জমা করেছি তার রিসিভ কপি, হ্যাঁ অ্যাকনলেজমেন্ট লেটার এবার দেওয়ার জন্য বলা হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যাদের 2 ভাই বোন তাদেরও নোটিশ 6 বলে দিয়েছে, আপনারা প্রশ্ন করছেন না কেন? মুন্না শাহ বলছেন, দেখুন আমরা রোজই বিভিন্ন জেলা থেকে এই যে হয়রানির শিকার হতে হচ্ছে, সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে, দুর্ভোগের শিকার হতে হচ্ছে, সেই খবর কিন্তু বিভিন্ন জেলা থেকে আমরা তুলে ধরেছি। আমরা রোজই দেখছি কোথাও না কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে, রাজ্য সড়ক অবরোধ হচ্ছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখানো হচ্ছে। তবে আজ আমি এই ফেসবুক লাইভটা যে খবর নিয়ে শুরু করলাম, তার সত্যি অত্যন্ত কি বলবো, মানে অত্যন্ত মর্মান্তিক, মানে শুনে মানে একটা চমকে ওঠার একটা খবর, একটা চাঞ্চল্যকর খবর, একটা বেনজির ঘটনা, যেখানে ভাবুন একবার, মালদার হরিশ্চন্দ্রপুরের এই যে বাসিন্দা, তিনি বারবার তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, তিনি বারবার নথি জমা দিয়েছেন, কিন্তু নথি জমা দেওয়ার পরেও তিনি প্রমাণ করতে পারছেন না, ফলে তাকে তার দাদুর কবরের মাটি নিয়ে যেতে হয়েছে, এবং মাটি নিয়ে গিয়ে উনি বলছেন যে এখান থেকে ডিএনএ টেস্ট করা হোক। মানে একজন মানুষ কতটা হয়রানির শিকার হলে এভাবে তিনি একটি পদক্ষেপ নেয় যে কবরের মাটি নিয়ে চলে যাবেন ডিএনএ পরীক্ষার জন্য। ফলে আমরা বুঝতেই পারছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষজন তারা এই হিয়ারিং এ যে হ্যারাসমেন্ট হচ্ছে, অর্থাৎ যে হয়রানির শিকার হচ্ছেন, সেটা চলছে। আমরা দেখেছি ধরুন জলপাইগুড়ি, ধূপগুড়ির বাসিন্দা, গতকালই আমরা দেখেছিলাম যে ধূপগুড়ির বাসিন্দা, জলপাইগুড়িতে 80 বছর বয়স, আমিদা বেগম তার নাম, তিনি বিশেষভাবে সক্ষম, হুইল চেয়ারে যাতায়াত করেন, কথা বলতে পারেন না,
চলাফেরা করতেও তার একটু সমস্যা, কিন্তু এই অবস্থাতেও তাকে সোমবার শুনানিতে যেতে হয়েছে হুইল চেয়ার করে। সেই ছবিটাও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি আমরা দেখেছি যে নদিয়া জেলায়, যদি এখন নদিয়া থেকে কেউ দেখে থাকেন, নদিয়া জেলার বাসিন্দা নাজু বিবি শেখ, তিনি রবিবার ভয়ঙ্কর পেটে যন্ত্রণা হয় তার, তিনি হাসপাতালে ভর্তি হন। তার পরের দিনই তার হিয়ারিং ছিল। তিনি স্যালাইনের বোতল, মানে স্যালাইনের চ্যানেল রয়েছে, স্যালাইনের বোতল নিয়ে তিনি হিয়ারিং সেন্টারে পৌঁছেছেন হিয়ারিং এর জন্য, মানে শুনানির জন্য। ফলে কতটা মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষ কতটা ভোগান্তির শিকার হচ্ছে, সেই ছবিটা কিন্তু রোজই ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে। মানে জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি বলুন, নদিয়া বলুন, বিভিন্ন জায়গা থেকে। শিলিগুড়িতে আমরা কালকে দেখিয়েছিলাম যে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা অ্যালেক্স খাঁকা, তিনিও বিশেষভাবে সক্ষম, ঠিক মতো দাঁড়াতে পারেন না, কথা বলতে পারেন না, তাকেও হুইল চেয়ার করে এসআইআর এর শুনানিতে যেতে হয়েছে। মানে দিকে দিকে কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে, মানে জায়গায় জায়গায় হয়রানি, কোথাও স্যালাইনের বোতল হাতে শুনানিতে, কোথাও হুইল চেয়ারে বসে এসআইআর এর শুনানিতে, কোথাও বিশেষভাবে সক্ষমরা তারা এসআইআর এর শুনানিতে, কোথাও অসুস্থ হয়ে যাচ্ছেন লাইনে দাঁড়িয়ে মহিলারা। তবে এই ছবিটা বারবার দেখছি ঠিকই, তবে তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ যে কোনোভাবেই কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না। একটু আমি কয়েকটা কমেন্টস পড়ে নিই, প্রচুর কমেন্টস এসেছে। গুড মর্নিং, শেখ হাসিবুর বললেন গুড মর্নিং। একজন লিখেছেন কামাল উদ্দিন বিশ্বাস যে এসআইআর এ বাঙালি ভূমিপুত্রদের বেনাগরিক বানাতে চাইছে। জুম্মান মন্ডল, আপনার তো কমেন্টটা বললাম। জুবেদ শেখ, এমআর মামুয়েল বলছেন ম্যাম আমরা 10 ভাই বোন, আমার 2 ভাইয়ের নোটিশ এসেছে। নির্বাচন কমিশন, আবু জার বলছেন নির্বাচন কমিশন এটা কেন ঠিক করছে না যে 6টা লিঙ্ক দেখাচ্ছে, তো ওটা প্রকাশ করুক। আচ্ছা, একজন কার একটা কমেন্ট দেখলাম যে আমি বাইরে আছি সেক্ষেত্রে কি করব, দাঁড়ান আমি আপনার কমেন্টটা স্কিপ করে গেছি, প্রশ্নটা আপনার দেখছি। আচ্ছা, হ্যাঁ, যারা যারা জিজ্ঞাসা করছেন যে কেউ বলছেন আমরা 6 ভাই বোন, আমরা 10 ভাই বোন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি, দেখুন একজন লিখেছেন গুড মর্নিং দিদিভাই, এসআইআর আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, রোজি খাতুন। না না, এইভাবে আতঙ্কিত হবেন না, আপনাদেরকে আবারও অনুরোধ করব, আবারও বলছি আপনার এলাকার, দেখুন আপনাদের এই মুহূর্তে আপনাদের করণীয়, যারা যারা বুঝতে পারছেন না যে কি করণীয়, এসআইআর এর নোটিশটা আপনারা পড়ছেন যে কি কারণে ডাকা হয়েছে, সেক্ষেত্রে আপনার এলাকার যিনি BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, যিনি সেই বুথ লেভেল এজেন্টকে আপনার নোটিশটা দেখান, আপনার কাছে কি নথি রয়েছে সেই নথিটা পর্যন্ত দেখান, এবং তারপরে সেই নথি নিয়ে তবে আপনি হিয়ারিং সেন্টারে গিয়ে পৌঁছুন, প্রথম। সেকেন্ড হচ্ছে, যদি মনে হয় যে আপনি গিয়ে হিয়ারিং সেন্টারে আপনি কোনো কারণে যেতে পারছেন না, সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কিন্তু আপনার যিনি BLA, সেই BLA-কে একটা অথরাইজড লেটার দিন, অর্থাৎ একটা হোয়াইট পেপারে আপনি একটা অথরাইজড লেটার নিয়ে সেই লেটার জমা দিয়ে কিন্তু আপনি জানাতে পারেন যে সেক্ষেত্রে আপনি কি করবেন। ফলে দিকে দিকে আমরা দেখছি যে এইভাবে যে এসআইআর হিয়ারিং, সেই হিয়ারিং হয়রানির কিন্তু যে অভিযোগটা সামনে আসছে, সেই অভিযোগ আসছে, ছবি আসছে, জেলায় জেলায় বিক্ষোভের ছবিও আমরা দেখছি। কিন্তু তবে সর্বোপরি আপনাদেরকে আবারও জানাবো যে কোনোভাবেই আতঙ্ক নয়, বরং আপনারা কিন্তু দেখুন যে কি কারণে এই নোটিশ, এবং সেই নোটিশের কারণ দেখি তবে কিন্তু আপনারা আপনাদের এলাকার BLA এর সঙ্গে যোগাযোগ করবেন। আর কি কি কমেন্ট পড়েছে একবার দেখে নিই। সব লোকের মাধ্যমিক সার্টিফিকেট নেই, হ্যাঁ অনেকেই বলছেন।
আচ্ছা, নুরুল হাসান মোল্লা তিনি বলছেন আমি সাউথ 24 পরগনা ভোটার, বাট মুর্শিদাবাদ বিএলও ভুল করে ম্যাপড করে দিয়েছে, তাই আমার ডিস্ট্রিক্টে আমি মায়ের লিঙ্কেজ দিয়ে ম্যাপড করে দিয়েছি। এখন আমি আমার কোন ডকুমেন্টসে মায়ের নাম শো করব? আচ্ছা, আহ, আপনার কাছে নুরুল হাসান মোল্লা আপনার মায়ের, আচ্ছা, আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে সেটা আপনি আপনার বিএলএ কে একবার জানান, এবং এই এই বিষয়টাই যে ভুল করে ম্যাপ করে করা হয়ে গেছে সেই বিষয়টা অবশ্যই আপনার এলাকার বিএলএ কে জানান একবার, এবং বিএলওকেও জানান। তারপরে শুনানিতে সেই ডকুমেন্টস নিয়ে যান। ভয় তো দেখাচ্ছে, ভয় তো পাবেন জনগণ, নীল ভাই বলছেন। না না, ভয়ের কিছু নেই, হয়রানিটা হতে হচ্ছে ঠিকই, সেই ছবি আমরা দেখছি। তবে আমি আবারও বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খণ্ডঘোষ ব্লক পঞ্চায়েত সমিতিতে এসআর এর হিয়ারিং এর জন্য যেতে হচ্ছে। রাজ্জাক মন্ডল, আচ্ছা, নিশ্চুপ হৃদয় বলে একজন আছেন, তিনি লিখেছেন যে আমি বাইরে আছি, তো আমার নোটিশ এসেছে, তো আমাকে বাড়িতে যেতে হবে কি না। আচ্ছা, সেক্ষেত্রে দেখুন, গতকাল তো সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা বিএলএও যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা অথরাইজ লেটার কোনোভাবে বিএলএর কাছে পৌঁছে দিতে হবে। তারপর আপনার ডকুমেন্টস আপনি বিএলএ কে দেবেন, এবং বিএলএ এর সঙ্গে একবার আপনি যোগাযোগ করবেন। আপনার বিএলএ আপনাকে সঠিকভাবে গাইড করবেন, কারণ এখন গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে বিএলও কিন্তু তারাও কিন্তু হিয়ারিং সেন্টারে তিনি থাকবেন, হিয়ারিং এর ঘরে কিন্তু থাকবেন। আর 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 খুব ভালো লাগলো, একজন বলছেন আবু বকর মিয়া, থ্যাংক ইউ সো মাচ। মুন্না শাহ বলছেন, শুভেন্দু বলছেন অলরেডি 1 crore নাম বাদ হয়ে গেছে, তাহলে এসআইআরটা কি বিজেপি মারফারের কাছে করছে ইসিআই? আচ্ছা, আপনাদেরকে জানাই যে তৃণমূলের তরফ থেকে কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন 13ই জানুয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, তিনি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনারের দফতরে গিয়ে তিনি দেখা পর্যন্ত করেছেন। তিনি জানিয়েছেন এই যে 1,36,00,000, 1,36,00,000 যে সংখ্যাটা, মানে যেখানে বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1,36,00,000 যে হিয়ারিং নোটিশ, সেই তালিকাটা প্রকাশের জন্য বারবার তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয় যে 23শে জানুয়ারির মধ্যে, অর্থাৎ ডেডলাইন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে যে 23শে জানুয়ারির মধ্যে সেই তালিকাটা প্রকাশ করতে হবে। ফলে সেখানে কিন্তু বিষয়টা আরোটা ক্লিয়ার হয়ে যাবে, যে যাদের কাছে অনেকেরই প্রশ্ন ছিল যে আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে কিন্তু কি কারণে হিয়ারিং এ ডাকা হয়েছে সেই কারণটা আদৌ স্পষ্ট নয়। ফলে আপনাদেরকে জানাবো যে এই যে হিয়ারিং এ ডাকা হয়েছে, কি কারণে ডাকা হয়েছে, বা এই যে তথ্য গরমিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে শুক্রবার, অর্থাৎ 23শে জানুয়ারি। আরমান বান একজন লিখেছেন, আমার 25শে জানুয়ারি হিয়ারিং আছে, কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কি আমি হিয়ারিং এ যাব, নাকি পঞ্চায়েত অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট টাঙানো অবধি অপেক্ষা করব? না, আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে এই পরামর্শ দেবো আপনাকে যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট টাঙানো পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি সরাসরি আপনার বিলের সঙ্গে একবার কথা বলুন যে এর মধ্যে, মানে এই 23শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা কি আপনারা পাচ্ছেন। যদি পেয়ে থাকেন ওয়েল অ্যান্ড গুড, যদি না পেয়ে থাকেন তাহলে কি করবেন? 25শে জানুয়ারি আপনাকে হিয়ারিং এ যেতে হচ্ছে, কোন কোন নথি নিয়ে আপনি যাচ্ছেন সেটা আপনার বিএল এর সঙ্গে একবার কথা বলে নেবেন, বিএলএ বা বিএলওর সাথে। কবিরা যিনি লিখেছেন, আমার মার 91 বছর বয়স, উনি 1972 সাল থেকে ভোট দিয়ে যাচ্ছেন, আমার কাছে 1975, 1988, 1995, 1924 আর 1919 সালের ভোটার লিস্ট আছে, ওখানে মার নাম আছে, কিন্তু 2002 এর নামে নেই। আমার সোনা দিতে নাম এসেছে, আচ্ছা শুনানিতে নাম এসেছে, এখন আমি কি করব? আচ্ছা, আপনার মায়ের যা বেসিক ডকুমেন্টস রয়েছে আপনার বাড়িতে, সেই ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস, অর্থাৎ আপনার ধরুন স্কুল সার্টিফিকেট বা আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটা নিয়ে আপনি, এবং যা যা আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে, যদি পাসপোর্ট থেকে থাকে সেই ডকুমেন্টস নিয়ে আপনি যাবেন। নীল ভাই একজন লিখেছেন, আমার জন্ম সার্টিফিকেট আছে, রাধার কথা ভুল আছে। আমি এটা বুঝতে পারলাম না আপনার কমেন্টটা। এনিওয়ে, আশা করছি আপনাদের
প্রশ্ন বা যা কোয়ারিজ ছিল তার উত্তর দিতে পেরেছি। আপাতত ফেসবুক লাইভটা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে কোনোভাবে আতঙ্কিত হবেন না। হিয়ারিং নোটিশ পেয়েছেন তো সরাসরি বিএলও বা বিএল এর সাথে যোগাযোগ করুন, এবং যে হিয়ারিং ডেট দেওয়া হয়েছে এবং যে টাইমিং দেওয়া হচ্ছে সেই টাইমে চলে যান। এখানে আতঙ্কের কিচ্ছু নেই। যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে আপনারা পৌঁছন।